সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে। আজ আমরা জানব বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার জীবনী দ্বিতীয় পর্ব। অনেক প্রতিকূল পথ অতিক্রমের পর তারা জ্যেষ্ঠপুরা গ্রামে বিপ্লবীদের আরেকটা গোপন আশ্রয়কেন্দ্রে গিয়ে পৌঁছান। ওই গুপ্ত আস্তানাটি বিপ্লবীদের কাছে কুঠির নামে পরিচিত ছিল। ওই কুঠিরে তখন আত্মগোপনে ছিলেন সুশীল দে, কালে কিঙ্কর দে এবং মহেন্দ্র চৌধুরী। সূর্য সেন পরের দিন প্রীতিলতাকে বাড়ি যাওয়ার নির্দেশ দেন। এর আগে সূর্য সেনের নির্দেশে মণিলাল প্রীতিলতার বাসায় পুলিশের নজরদারি আছে কিনা তা জানতে শহরে আসেন। সব কিছু ঠিক আছে জানার পর প্রীতিলতাকে বাড়ি গিয়ে স্কুল শিক্ষকের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। ধলঘাট সংঘর্ষের সেই রাতেই গোলাগুলিতে ক্যাপ্টেন ক্যামেরনের মৃত্যুর পর পুলিশের এসআই মনোরঞ্জন বোস পটিয়ার মিলিটারি ক্যাম্পে গিয়ে আরও 30 জন সৈন্য এবং একটা লুইস গান নিয়ে সাবিত্রী দেবীর বাড়িতে ফিরে আসেন। লুইস গানের গুলিবর্ষণে বাড়িটা প্রায় ধ্বংস হয়ে যায়। সাবিত্রী দেবী এবং তার পুত্র কন্যাকে বিপ্লবীদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। কন্যা শ্রেহলতার জবানবন্দিতে আরও 3 যুবক দীনেশ দাশগুপ্ত, অজিত বিশ্বাস এবং মনীন্দ্র দাসকে আটক করা হয়। পরবর্তীকালে সাবিত্রী দেবী, তার পুত্র রামকৃষ্ণ এবং এই 3 যুবককে বিপ্লবীদের আশ্রয় এবং সহায়তা করার দায়ে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ঘরের ভেতর চালানো তল্লাশিতে রিভলভার, রামকৃষ্ণ বিশ্বাসের 2টা ছবি, পাশাপাশি 2টা মেয়ের ছবিসহ কিছু চিঠি এবং 2টা বইয়ের পাণ্ডুলিপি পাওয়া যায়। ধলঘাটে ছবি পাওয়ার পর 19 জুন পুলিশ বাসায় গিয়ে প্রীতিলতাকে জিজ্ঞাসাবাদ করে। 22 জুন এসআই শৈলেন্দ্র সেনগুপ্তর নেতৃত্বে একটি দল ওই বাড়িতে আরেক দফা তল্লাশি চালায়। তার নির্দেশে আশেপাশের সব জঙ্গল কেটে পরিষ্কার করা হয়। জঙ্গল এবং আশপাশের পুকুরের তল্লাশিতে অনেক কাগজপত্র উদ্ধার করা হয়, যা থেকে প্রমাণিত হয় চট্টগ্রাম যুব বিদ্রোহের পর আত্মগোপনে থেকে ওই বিপ্লবীরা তাদের আদর্শের সাথে অভিন্ন বিভিন্ন প্রবন্ধ পড়া এবং সামরিক প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছিল। তল্লাশি অভিযানে কাজিন পরিচয় দিয়ে প্রীতিলতার আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসির প্রতীক্ষারত রামকৃষ্ণ বিশ্বাসের সাথে সাক্ষাতের হাতে লেখা একটা বিবরণ পাওয়া যায়। ওই হাতের লেখার সাথে মেলানোর জন্য 30 জুন প্রীতিলতার বাসা থেকে পুলিশ তার গানের একটা বই নিয়ে যায়। মাস্টারদা প্রীতিলতাকে আত্মগোপনের নির্দেশ দেন। 5 জুলাই মনিলাল দত্ত এবং বীরেশ্বর রায়ের সাথে ঘোড়ার গাড়িতে চড়ে প্রীতিলতা আত্মগোপন করে। ছাত্রী পড়ানোর কথা বলে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। পিতা জগৎবন্ধু ওয়াদ্দেদার অনেক খোঁজখবর করেও কোনো সন্ধান পাননি। ব্যর্থ হয়ে যখন থানায় খবরটা জানানো হয়, পুলিশের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর যোগেন গুপ্ত আর এক নারী বিপ্লবী কল্পনা দত্তের বাড়িতে যান। কল্পনা দত্ত ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে লেখেন, আমাদের বাসায় এসে গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর বলেন, এত শান্তশিষ্ট নম্র মেয়ে ও এত সুন্দর করে কথা বলতে পারে ভাবতেও পারি না। তার ভেতর এত কিছু আছে। আমাদের খুব ফাঁকি দিয়ে সে পালিয়ে গেল। চট্টগ্রাম শহরের গোপন আস্তানায় কিছুদিন কাটিয়ে প্রীতিলতা পরেকোরা গ্রামের রমণী চক্রবর্তীর বাড়িতে আশ্রয় নেন। বিপ্লবীদের আরেক গোপন আস্তানা, এই বাড়িটার সাংকেতিক নাম ছিল কুন্তলা। এই বাড়িতে তখন আত্মগোপনে ছিলেন মাস্টারদা এবং তারকেশ্বর দস্তিদার। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম পরিকল্পনা ছিল পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, কিন্তু গুড ফ্রাইডের কারণে সেদিনের ওই পরিকল্পনা সফল করা যায়নি। চট্টগ্রাম শহরের উত্তর দিকে পাহাড়তলী স্টেশনের কাছে এই ক্লাব ছিল ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র। পাহাড় ঘেরা এই ক্লাবের চতুর্দিকে প্রহরীদের অবস্থান ছিল। একমাত্র শ্বেতাঙ্গরা ব্যতীত এবং ক্লাবের কর্মচারী, বয় বেয়ারা, দারোয়ান ছাড়া এদেশীয় কেউ ওই ক্লাবের ধারে কাছে যেতে পারত না। ক্লাবের সামনের সাইনবোর্ডে লেখা ছিল ডগ অ্যান্ড ইন্ডিয়ান প্রহিবিটেড। সন্ধ্যা হতে ইংরেজরা এই ক্লাবে এসে মদ খেয়ে নাচ গান এবং আনন্দ উল্লাস করত। আত্মগোপনকারী বিপ্লবীরা ইউরোপীয় ক্লাব আক্রমণের জন্য নতুনভাবে পরিকল্পনা শুরু করে। চট্টগ্রাম শহরের কাছে দক্ষিণ কাঠ্টলী গ্রামে ওই ক্লাবেরই একজন বেয়ারা যোগেশ মজুমদারের বাড়িতে বিপ্লবীরা আশ্রয় পেলেন। 1932-এর 10 আগস্ট ইউরোপীয় ক্লাব আক্রমণের দিন ধার্য করা হয়। শৈলেশ্বর চক্রবর্তীর নেতৃত্বে 7 জনের একটা দল সেদিন ক্লাব আক্রমণ করতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসে। শৈলেশ্বর চক্রবর্তীর প্রতিজ্ঞা ছিল ক্লাব আক্রমণের কাজ শেষ হবার পর
নিরাপদ আশ্রয়ে ফেরার যদি সুযোগ থাকে তবুও তিনি আত্মবিসর্জন দেবেন। তিনি পটাশিয়াম সায়ানাইডকে আত্মহত্যা করেন। গভীর রাতে কাঠটলির সমুদ্র সৈকতে তার মৃতদেহ সমাহিত করা হয়। মাস্টারদা 1932-এর সেপ্টেম্বর মাসে ক্লাবে হামলা করার সিদ্ধান্ত নিলেন। এই আক্রমণের দায়িত্ব তিনি নারী বিপ্লবীদের উপর দেবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু 7 দিন আগেই পুলিশের হাতে পুরুষ বেশি কল্পনা দত্ত ধরা পড়ে গেলে আক্রমণের নেতৃত্বের ভার পড়ে একমাত্র নারী বিপ্লবী প্রীতিলতার উপর। 23 সেপ্টেম্বর এই আক্রমণে প্রীতিলতার পরনে ছিল মালকোছা দেওয়া ধুতি আর পাঞ্জাবি, চুল ঢাকা দেওয়ার জন্য মাথায় সাদা পাগড়ি, পায়ে রবার শোলের জুতা। ইউরোপীয় ক্লাবের পাশেই ছিল পাঞ্জাবিদের কোয়ার্টার। এর পাশ দিয়ে যেতে হবে বলেই প্রীতিলতাকে পাঞ্জাবি ছেলেদের মতো পোশাক পরানো হয়েছিল। আক্রমণের অংশ নেওয়া কালীকিঙ্কর দে, বীরেশ্বর রায়, প্রফুল্ল দাস, শান্তি চক্রবর্তী। পোশাক ছিল ধুতি আর শার্ট। লুঙ্গি আর শার্ট পরানো ছিল মহেন্দ্র চৌধুরী, সুশীল দে আর পান্না সেনের। বিপ্লবীদের আশ্রয়দাতা যোগেশ মজুমদার ক্লাবের ভেতর থেকে রাত আনুমানিক 10:45-এর দিকে আক্রমণের নিশানা দেখানোর পরেই ক্লাব আক্রমণ শুরু করা হয়। সেদিন ছিল শনিবার। প্রায় 40 জন মানুষ তখন ক্লাব ঘরে অবস্থান করছিল। 3 ভাগে বিভক্ত হয়ে আগ্নেয়াস্ত্র হাতে বিপ্লবীরা ক্লাব আক্রমণ শুরু করে। পূর্ব দিকের গেট দিয়ে রিভলভার এবং বোমা নিয়ে আক্রমণের দায়িত্বে ছিলেন প্রীতিলতা, শান্তি চক্রবর্তী আর কালীকিঙ্কর দে। রিভলভার নিয়ে সুশীল দে আর মহেন্দ্র চৌধুরী ক্লাবের দক্ষিণের দরজা দিয়ে এবং 9 ঘরা পিস্তল নিয়ে বীরেশ্বর রায়, রাইফেল আর হাত বোমা নিয়ে পান্না সেন আর প্রফুল্ল দাস ক্লাবের উত্তরের জানালা দিয়ে আক্রমণ শুরু করেছিলেন। প্রীতিলতা হুইসেল বাজিয়ে আক্রমণ শুরুর নির্দেশ দেওয়ার পরেই ঘন ঘন গুলি আর বোমার আঘাতে পুরো ক্লাব কেঁপে কেঁপে উঠছিল। ক্লাব ঘরে সব বাতি নিভে যাওয়ার কারণেই সবাই অন্ধকারে ছুটোছুটি করতে লাগলো। ক্লাবে কয়েকজন ইংরেজ অফিসারের কাছে রিভলভার ছিল। তারা পাল্টা আক্রমণ করলো। একজন মিলিটারি অফিসার রিভলভারের গুলিতে প্রীতিলতার বাঁ পাশে গুলির আঘাত লাগে। প্রীতিলতার নির্দেশে আক্রমণ শেষ হলে বিপ্লবী দলটার সাথে তিনি কিছু দূর এগিয়ে আসেন। পুলিশের রিপোর্ট অনুযায়ী সেই দিনের এই আক্রমণে মিসেস সুলিভান নামে একজন নিহত হয় এবং 4 জন পুরুষ এবং 7 জন মহিলা আহত হয়। পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড মুখে পুরে দেন। কালীকিঙ্করদের কাছে তিনি তার রিভলভারটা দিয়ে আরও পটাশিয়াম সায়ানাইড চাইলে কালীকিঙ্কর তা প্রীতিলতার মুখের মধ্যে ঢেলে দেন। ইউরোপীয় ক্লাব আক্রমণে অংশ নিয়ে অন্য বিপ্লবীদের দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ দেন প্রীতিলতা। পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাটিতে লুটিয়ে পড়া প্রীতিলতাকে বিপ্লবী শ্রদ্ধা জানিয়ে সবাই স্থান ত্যাগ করেন। পরদিন পুলিশ ক্লাব থেকে 100 গজ দূরে মৃতদেহ দেখে পরবর্তীতে প্রীতিলতাকে শনাক্ত করেন। তার মৃতদেহ তল্লাশির পর বিপ্লবী লিফলেট, অপারেশনের পরিকল্পনা, রিভলভারের গুলি, রামকৃষ্ণ বিশ্বাসের ছবি এবং একটা হুইসেল পাওয়া যায়। ময়না তদন্তের পর জানা যায় গুলির আঘাত তেমন গুরুতর ছিল না এবং পটাশিয়াম সায়ানাইড ছিল তার মৃত্যুর কারণ। প্রীতিলতার মৃত্যুর পর তার পরিবারের অবস্থা নিয়ে কল্পনা দত্ত লিখেছেন, প্রীতির বাবা শোকে দুঃখে পাগলের মতো হয়ে গেলেন। কিন্তু প্রীতির মা গর্ব করে বলতেন, আমার মেয়ে দেশের কাজে প্রাণ দিয়েছে। তার দুঃখের পরিসীমা ছিল না, তবু তিনি সেই দুঃখকে দুঃখ মনে করেননি। ধাত্রীর কাজ নিয়ে তিনি সংসার চালিয়ে নিয়েছেন। প্রীতির বাবা প্রীতির দুঃখ ভুলতে পারেননি। আমাকে দেখলেই তার প্রীতির কথা মনে পড়ে যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই শোক কাটিয়ে উঠতে পারেননি। ধন্যবাদ সকলকে। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন। হিস্টোরি বাংলার সাথেই থাকুন।